প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার এই অনুষ্ঠানে। আজকের এই ছায়া সংসদে যে বিষয় নিয়ে বিতর্কিকরা তাদের এই শানিত তর্কের যুদ্ধ অবতীর্ণ হবেন সেটি হচ্ছে যে প্রস্তাবটি হচ্ছে এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে। আসুন দর্শক মণ্ডলী, আমরা জানিয়ে রাখি আজকের এই প্রতিযোগিতায় কারা কারা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে কুমিল্লা থেকে আগত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতর্কিকরা এবং ঢাকার দল জগন্নাথ ইউনিভার্সিটির বিতর্কিকরা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দর্শক মণ্ডলী, আমরা একটু জানিয়ে দিতে চাই আজকের এই ছায়া সংসদে সরকারি ও বিরোধী দলের যারা বক্তারা রয়েছেন তাদের সাথে। সরকারি দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা অভিষেক কর, মাননীয় ছায়ামন্ত্রী খাদিজা আক্তার মিতু এবং মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য প্রমি দেবনাথ। অন্যদিকে জগন্নাথ ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা নিন্দ্রা আক্তার, মাননীয় বিরোধী দলীয় উপনেতা সুস্মিতা বণিক এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য কিশোর আঞ্জুম সাম্য। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার যারা সম্মানিত বিচারক কার্য সম্পাদন করবেন আমরা তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। আমাদের সাথে যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করছেন তারা হচ্ছেন সাংবাদিক জাকির হোসেন, সহযোগী সম্পাদক বিজনেস এডিটর দৈনিক সমকাল। পরবর্তী বিচারক সাংবাদিক দৌলত আক্তার মালা, বিশেষ প্রতিনিধি ফিনান্সিয়াল এক্সপ্রেস। এরপরে বিচারক হিসেবে রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। বিচারক হিসেবে আরেকজন সাংবাদিক রয়েছেন, তিনি হচ্ছেন উম্মান নাহার আজমি, বিজনেস ইনচার্জ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সর্বশেষ বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক সুশান্ত সিনহা, অর্থনৈতিক বিষয়ক সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি, 71 টেলিভিশন। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অত্যন্ত একজন নির্মোহ ব্যক্তিত্ব, সমাজচিন্তক, যিনি বটবৃক্ষের মতো এখনও আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখ্য উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। বাজেট নিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদে সর্বপ্রথমে আমি আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা অভিষেক করকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবে আলোকে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, একটি উন্নয়নশীল রাষ্ট্রের নানাবিধ প্রতিকূলতা, সীমাবদ্ধতা, সংকীর্ণতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, ঠিক তখনই 2024-25 অর্থ বছরের এই বাজেট আমাদের টেকসই উন্নয়নের সহায়ক হিসেবে ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর এমনই একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের ছায়া সংসদে একটি প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাবটি হচ্ছে এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে। সরাসরি সংজ্ঞায়নে চলে যাচ্ছি। মাননীয় স্পিকার, এবারের বাজেট বলতে বাংলাদেশের 2024-25 অর্থ বছরের ঘোষিত বাজেট, যার আকার 7,97,000 কোটি টাকাকে বোঝাচ্ছি। টেকসই উন্নয়ন বলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রবৃত্তি ও মানব উন্নয়নের এমন পদ্ধতি বোঝাচ্ছি যার লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটাতে সক্ষমতার সাথে কোনো রকম আপোষ না করে বর্তমানের চাহিদা মেটানো। মাননীয় স্পিকার, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গটি সেটি হচ্ছে সহায়ক। মাননীয় স্পিকার, সহায়ক হবে বলতে দেশের টেকসই উন্নয়নের এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি রয়েছে, এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জনে এবারের বাজেটের সর্বোচ্চ থেকে ন্যূনতম অংশীদারিত্বের দিকটি বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, যদি এবারের বাজেট টেকসই উন্নয়নে ন্যূনতম ভূমিকাও পালন করে কিংবা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেক্ষেত্রে আমরা এবারের বাজেটকে বর্তমানে টেকসই উন্নয়নের জন্য সহায়ক হিসেবে ধরে নেব। মাননীয় স্পিকার, আমরা কেন এবারের বাজেটকে টেকসই উন্নয়নের সহায়ক বলছি, এবার সেই প্রসঙ্গগুলোতে আসে। মাননীয় স্পিকার, প্রথমত হচ্ছে কর ব্যবস্থাপনার স্ল্যাব বিন্যাসের যে পরিধি রয়েছে সেটি। দ্বিতীয়ত রয়েছে চলমান অর্থনীতির চালচিত্র বিবেচনায় যে সংকোচনমূলক বাজেট আমাদেরকে ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার, আজকের এই মহান ছায়া সংসদে উপস্থিত আছেন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার। ওনার বক্তব্য অনুযায়ী বর্তমানে আমাদের আজকের এবারের 2024-25 অর্থ বছরের বাজেটে বাস্তবতার ছোঁয়া রয়েছে এবং বর্তমানে যে টেকসই উন্নয়নের সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে সেই বাস্তবতা, এবং সেটি আমরা আমাদের বাজেটের মধ্যে দেখতে পাই। তৃতীয়ত মাননীয় স্পিকার, আমাদের বর্তমানে বাজেটে আইসিটি খাতে বিশেষ মনোযোগ প্রদান করা হয়েছে। সেই সাথে আমরা যদি লক্ষ্য করি, এডিবি বরাদ্দে মানব সম্পদ খাত, যোগাযোগ, অবকাঠামো, কৃষি ও পল্লী উন্নয়নে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। পঞ্চমত মাননীয় স্পিকার, আমরা হরহামেশাই যে জনপ্রশাসন খাতের দুর্বলতার কথা বারবার শুনি, সে জনপ্রশাসন খাতেরও বিশেষভাবে এবারের
এবারের বাজেটে মনোযোগ পেয়েছে এবং সেটি মাননীয় স্পিকার আজকের আমাদের এই যে টেকসই উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তা, জলবায়ু, পরিবেশ, জ্বালানি, অবকাঠামো সহ মোট সার্বিকভাবে আমাদের এবারের অর্থ বছরের 2024-25 অর্থ বছরের বাজেটকে একটি ভারসাম্যমূলক বাজেট বলল মাননীয় স্পিকার ভুল হবে না, যেটি বর্তমানে টেকসই উন্নয়নে সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। মাননীয় স্পিকার, আজকে উন্নয়নশীল একটি দেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, আমাদের যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা রয়েছে, সেই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে আমরা একটিবারের জন্য অস্বীকার করছি না এবং সেই অর্থনীতির চ্যালেঞ্জগুলোকে সাথী করেই বিগত 53 বছরে 786 কোটি টাকা বাজেট থেকে বর্তমানে আমার দেশের বাজেট 7,97,000 কোটি টাকা বাজেটে পরিণত হয়েছে মাননীয় স্পিকার, যেটি মাননীয় স্পিকার প্রমাণ করে আমাদের দেশের যে বাজেটের যে কাঠামো রয়েছে, যা বছরের পর পর যে হারে যে বাজেট ঘোষণা করা হচ্ছে, সেটি মূলত আমাদের এই টেকসই উন্নয়নের দিকে মাননীয় স্পিকার আমরা ধাপে ধাপে উন্নীত হচ্ছি। বাজেটের আকার যখন বৃদ্ধি পাচ্ছে তখন শতাংশ হারে হয়তো কমতে পারে, কিন্তু মাননীয় স্পিকার যখন আমি এটা অর্থের পরিমাণ বা টাকার পরিমাণে যাব, তখন কিন্তু মাননীয় স্পিকার সেই টাকার পরিমাণটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে মাননীয় স্পিকার, যেটি আমার টেকসই উন্নয়নে সহায়তা করবে মাননীয় স্পিকার। আজকে আমরা যদি লক্ষ্য করি, আজকের এই যে বাজেটের সংকোচনমূলক নীতি গ্রহণ করা হয়েছে, এই সংকোচন বাজেটের কারণে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে সংকোচনমূলক নীতি রয়েছে, সেই সংকোচনমূলক নীতিও শক্তিশালী হবে, যার মাধ্যমে টেকসই উন্নয়ন ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের মাধ্যমে আরও বেশি ত্বরান্বিত হবে বলে আমরা বিশ্বাস করি এবং তাই আমরা মনে করি আজকের ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মাত্র কয়দিন আগে আমাদের 2024-25 অর্থ বছরের বাজেট পাশ হলো এবং সেই বাজেট নিয়েই কিন্তু আমরা আজকের এই ছায়া সংসদে বিতর্কিকদের বক্তব্য শুনছি। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা নিন্দ্রা আক্তারের কাছ থেকে আজকের এই প্রস্তাবের আলোকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে যখন প্রধানমন্ত্রী প্রস্তাব উত্থাপন করেন এবারের বাজেট টেকসই উন্নয়নের জন্য সহায়ক, তখন আমরা ধারণা করি যে টেকসই উন্নয়নের কথাটির সাথে উনি বঙ্গবন্ধু এবং যে এসডিজির লক্ষ্যমাত্রাগুলো আছে সেগুলো নিয়ে উনি কথা বলবেন, কিন্তু এই জায়গাটিতে আমরা হতাশ হয়েছি। প্রথমত আমরা মনে করি এই সোনার বাংলা যদি আপনি তৈরি করতে চান, আপনাকে বঙ্গবন্ধুর যে দর্শন ছিল ক্ষুধামুক্ত বাংলাদেশ, যেখানে শিক্ষা ও স্বাস্থ্য উন্নত হবে এবং যেখানে কর্মের যথাযথ যোগান থাকবে এবং 30 সালের মধ্যে আমরা যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেই বিষয়গুলো থাকবে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের আলোচনায় উঠে আসেনি। প্রথমেই তারা যে ব্যবস্থাপনাগুলো বলে গেলেন, কর ব্যবস্থা, চলমান অর্থনীতিতে যে সংকোচন নীতি গ্রহণ করা হয়েছে, আইসিটিতে যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে এবারের বাজেটে, এডিপি নিয়ে কথা বললেন এবং জনপ্রশাসন। প্রথমত বলে যাব, বিগত বছরের আমরা যদি বাজেটগুলো দেখতে পাই তাহলে আমরা লক্ষ্য করেছি যে এডিপিতে যতবার বরাদ্দ হয় তার শুধুমাত্র 50 থেকে 60% ব্যবহার করা হয়, অর্থাৎ বাস্তবায়ন করা হয়। ম্যাডাম স্পিকার, এই জায়গাটিতে লক্ষ্য করুন, আমরা যদি আসি যে অ্যাকচুয়ালি আপনি যদি টেকসই উন্নয়ন করতে চান বাংলাদেশের, সেইখানে আমাদেরকে যে খাতগুলোতে আসলে নজর দেওয়া উচিত ছিল, প্রথমত টেকসই উন্নয়ন 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটি দেশের অর্থনীতি, একটি দেশের সমাজ কল্যাণ, একটি দেশের পরিবেশ। এই 3টি দিকের সাথে কয়েকটি খাত জড়িত। সেই খাতগুলো কি? শিক্ষা ও স্বাস্থ্য, বিনিয়োগ, জলবায়ু ও জ্বালানি, মূল্যস্ফীতি ও রিজার্ভ, কৃষি উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন। এই জায়গাটি দেখুন, আজকে আমাদের এই বাজেট কোনোভাবে আমাদের এই টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পেরেছে কিনা। আজকে প্রধানমন্ত্রী বলে গেছেন 1 বছরের বাজেট দিয়ে আপনি টেকসই উন্নয়ন করে ফেলতে পারবেন না। যদি আপনার টেকসই উন্নয়নের যে ধাপগুলো আছে সেখানে অংশীদার হতে পারেন, তাহলেও আমরা ধরে নিব যে এবারের বাজেট আসলে টেকসই উন্নয়নের সহায়ক হবে। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আমি বলতে চাই, প্রথমে শিক্ষা এবং স্বাস্থ্যে যদি আমরা লক্ষ্য করি, বরাবরের মতো প্রতিবারের বাজেটে বলা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যেন বাজেট বাড়ানো হয়, এবারেও আমাদেরকে শিক্ষা খাতে বাজেট কমানো হয়েছে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমাদের শিক্ষায় আজকের সরকার ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থায় 2 দিন পর পর নতুন নতুন পদ্ধতি আনা হচ্ছে। সেই জায়গায় আমাদের প্রয়োজন দক্ষ জনবল, আমাদের প্রয়োজন উপকরণ। এইবারের বাজেটে আমরা আশা করেছিলাম শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থায় আসলে বাজেট বাড়ানো হবে, কিন্তু আমরা এবারের বাজেটে হতাশ হয়েছি। আজকে যখন এই বাজেটটি করা হয়, স্বাস্থ্যে আপনাদের বাজেটের সম্পূর্ণটা ব্যবহার করা হয় ভবন নির্মাণ এবং চিকিৎসা কেন্দ্রিক। বলা হয়ে থাকে যে সুস্বাস্থ্য এবং কল্যাণের এসডিজি যে লক্ষ্যমাত্রা আছে সেখানে চিকিৎসা শুধুমাত্র একটি অংশ। আপনাকে সুস্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করার জন্য জনস্বাস্থ্য, আপনাকে চিকিৎসার গবেষণার দিকে মনোযোগী হতে হবে। কিন্তু সেইভাবে আমাদের এই বাজেটে যখন বরাদ্দ দেওয়া হয়, গবেষণায় মাত্র 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে আমরা জানি যে 2026 সালে আমাদের যখন এলডিসি যখন আমাদের কার্যকর হবে, তখন আমাদের এই ট্রিপসের থেকে যে মেধাস্বত্ব বা প্যাটেন্টের সুবিধাগুলো আমরা পেতাম সেগুলো আমরা আর পাবো না। সেইখানে আমাদের গবেষণা বাড়ানো উচিত ছিল, অথচ আমরা এই জায়গায় হতাশ হয়েছি।
মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা যদি রিজার্ভ সংকটের কথা বলি, এবারের ঘাটতিতে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,55,হাজার কোটি টাকার যে ঘাটতি, সেই ঘাটতিতে আসলে আপনারা বৈদেশিক ঋণ নেওয়ার বৈদেশিক উৎস থেকে এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,000-এর মতো আপনারা ঋণ নেওয়ার 60,000 কোটি টাকার মতো ঋণ নেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এটিতে আসলে কি হবে? আপনি দেখেন, আমাদের দেশের ব্যাংকের অবস্থা বর্তমানে এমনিতেই অনেক বেশি খারাপ চলতেছে। সেই মুহূর্তে আপনারা যদি এইভাবে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেন এবং রিজার্ভ সংকটের সময় আপনারা যখন বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে, মাননীয় স্পিকার অল্প সময় চেয়ে নিচ্ছি, বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে পূর্বের করা কোনো বৈদেশিক ঋণ পরিশোধ করবেন, তখন দেশের রিজার্ভ সংকট এবং মূল্যস্ফীতি কোনোভাবে আসলে কমবে না, বরঞ্চ দেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের উপরে আপনি যে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন দিনকে দিন, এটা শুধু আরো বেড়েই যাবে। অতএব সংসদে যেন প্রস্তাবটি গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা নিন্দ্রা আক্তারকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী খাদিজা আক্তার মিতুকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে মহান ছায়া সংসদের সুযোগ প্রদান করার জন্য। প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি সম্পূর্ণ সমর্থন করে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, তারা আজকে তাদের বক্তব্যে যে বিষয়গুলো আসলে সামগ্রিকভাবে তুলে ধরার চেষ্টা করেছে, যে আমাদের যে মানব সম্পদ উন্নয়ন এবং এসডিজি লক্ষ্যমাত্রার যে উন্নয়নগুলো পূরণ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতি, সমাজ কল্যাণ এবং এই বিষয়গুলোতে আমাদের নজরদারি দিতে হবে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের এই বাজেটের দিকে তাকাই, তাহলে আমরা দেখেছি যে আমাদের যে মুদ্রাস্ফীতি চলছে, সেই সমস্যাটিকে উত্তরণের জন্য আমাদের যে ব্যাংকের সংকোচনমূলক নীতি রয়েছে, সেই নীতির সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকের 8.6 এবং অন্যান্য খাতেও এই ধরনের 10%, অন্যান্য খাতেও 10% এবং 7% সুদ হার বজায় রেখেছে, যা আমার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সাথে সাথে আমার দেশের সঞ্চয় বৃদ্ধিতে সহায়তা করবে। মাননীয় স্পিকার, দেখেন, আজকে তারা আমাদেরকে বারবার বলছে আমরা নাকি শিক্ষা খাত এবং গিয়ে স্বাস্থ্য খাতে গুরুত্ব দেইনি। মাননীয় স্পিকার, দেখেন, আমরা প্রতি বছরই শিক্ষা খাতের একটি সামঞ্জস্য রাখার চেষ্টা করছি, কিন্তু সেই জায়গাটিতে আমাদের যে সমস্যাটি হয়, যে আমাদের একটি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে আমাদের যে শিক্ষা খাত বা স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়, সেটি প্রতি বছর আবার ফিরে আসে বা অব্যবহৃত থাকে। এর একটি কারণ হচ্ছে আমাদের যে দক্ষ জনশক্তি প্রয়োজন এটি বাস্তবায়নের জন্য, সেটি নেই। তাই আমরা প্রথমে আমাদের যে জনপ্রশাসন খাত রয়েছে, সেই জনপ্রশাসনের ক্ষমতা এবং সক্ষমতা বৃদ্ধির জায়গাটিতে নজরদারিতা দিচ্ছি, যেখানে আমি সর্বোচ্চ বাজেটের বরাদ্দ দিচ্ছি, যার মাধ্যমে আমার যে বাজেটের খাতগুলো রয়েছে, সেই খাতগুলো যাতে যথাযথভাবে আমার বাস্তবায়ন হয়। মাননীয় স্পিকার, দেখেন, আজকে তারা আমাদেরকে বলছে আমরা নাকি জলবায়ুর দিকে কোনো ধরনের নজরই দিচ্ছি না। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার, তিনি মনে হয় বাজেট সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। আজ এই বাজেটে আমরা জলবায়ুর জন্য 60 কোটি টাকা আমরা বেশি বরাদ্দ দিয়েছি এবং 100 কোটি টাকার একটি স্পেশাল বরাদ্দ দেওয়ার চিন্তা করছি। এছাড়াও আমাদের যে জলবায়ু নিরসনের জন্য সরকারের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, এবং এটিকে অর্থনীতিবিদরাও ইতিবাচক হিসেবে দেখছেন। মাননীয় স্পিকার, তারা আজকে বারবার বলে যাচ্ছেন যে আমাদের বিনিয়োগ বৃদ্ধির কথা, উদ্যোক্তা বৃদ্ধির কথা। আমরা দেখছি যে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আমাদেরকে তাল মেলাতে হলে আমার আজকে আইসিটির যে সেক্টরটাতে, সেই সেক্টরটাতে নজর দিতে হবে। সেই সেক্টরটাতে আমি আজকে নজর দিয়ে যখন 19টি ব্যবসাকে শুল্কমুক্ত, করমুক্ত করছি, সেই জায়গাটিতে আজকে তারা কিভাবে বলছে আমরা নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করছি না। মাননীয় স্পিকার, এছাড়াও তারা আজকে বিনিয়োগ বৃদ্ধির একটি সংখ্যা দেখেছে। আমরা দেখেছি যে কর্পোরেট করের ক্ষেত্রে একটি বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যেটি বৃদ্ধি করা হয়নি, বরং শর্ত সাপেক্ষে আমার কমিয়ে আনা হয়েছে। সেই জায়গাটিতে আমি যখন কর্পোরেট করকে আরো বেশি সুযোগ সুবিধা দিব, তখন আমার দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পেলে আমার কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পেলে আমার উৎপাদন বৃদ্ধি পাবে, সর্বোপরি আমার পূর্ণ নিয়োগের যে ব্যবস্থাটি সেটি স্বয়ংসম্পূর্ণ হবে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি যে আসলে আমরা কেন সরকার হিসেবে জননিরাপত্তা খাতটিকে বেছে নিয়েছি, সেই জায়গায় যদি দেখতে হয়, আমাদের দেশে আসলে প্রত্যেকটি মানুষকে আমরা সব সময় সমানভাবে সুযোগ সুবিধা দিতে পারবো না। এক্ষেত্রে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে সামাজিক নিরাপত্তার বেষ্টনীতে যখন নিয়ে আসবো, তখন দীর্ঘমেয়াদে আমার যে সামাজিক নিরাপত্তার বিষয়টি সেটি নিশ্চিত হবে এবং একটি টেকসই উন্নয়ন তৈরি হবে। মাননীয় স্পিকার, তারা বলছেন যে আজকে আমরা ক্ষুধামুক্তি ও দারিদ্রতার জন্য কিছু করিনি। মাননীয় স্পিকার, দেখেন, এই বাজেটেই আমরা গিয়ে এই যে কৃষিতে ভর্তুকির বরাদ্দ, সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে আমার খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলে আমার যে ক্ষুধা মুক্তি এবং দারিদ্রতা নিরসনের যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো বাস্তবায়ন আরো বেশি ত্বরান্বিত হবে। মাননীয় স্পিকার, তাই সকল দিক বিবেচনায়, সামষ্টিক অর্থনীতির বিবেচনায় এবং সামাজিক নিরাপত্তার বিবেচনায় এই প্রস্তাবটি যথাযথ যুক্তিসঙ্গত এবং এটি যাতে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী খাদিজা আক্তার মিতুকে আজকের এই ছায়া সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে তার বক্তব্য প্রদান করবার জন্য।
এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা সুস্মিতা বণিককে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় ঠিক এইবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে, কিন্তু মাননীয় স্পিকার আমরা মনে করছি টেকসই উন্নয়ন সহায়ক হবে না। প্রথমেই যদি আজকে মাননীয় মন্ত্রীর বক্তব্যতে যাই, তাহলে উনি বলে গেলেন সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতাভুক্ত করেছেন তিনি অনেকগুলো খাতকে, কিন্তু যদি লক্ষ্য করি তো আমরা দেখতে পাবো এই সামাজিক নিরাপত্তা খাতে ৯,৭৫৪ কোটি টাকা দেওয়া হলেও এখানে যাদেরকে আয়ত্ত করা যায় সেটা হচ্ছে বৃদ্ধের সংখ্যা হচ্ছে ৬০ লাখ, নারী বিধবা নারী যাদের সংখ্যা হচ্ছে তাদের সংখ্যা হচ্ছে ২৫ লাখ থেকে ২৭ লাখ এবং পরিত্যক্ত নারীর সংখ্যা ২৫ লাখ। এই অবস্থায় আপনি যখন ১৮ কোটির একটা দেশকে মাত্র এই ক্ষুদ্র মানুষকে আপনি আসলে আওতাভুক্ত করেন কোন একটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সেটি আসলে কতটুকু নিরাপত্তা দেয় মাননীয় স্পিকার? এরপরে যদি তারা আজকে যেটা বলে গেল যে তারা আসলে কি করেছে, কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিয়েছে, কতটা কমিয়েছে? ২.৫%। কিন্তু মাননীয় স্পিকার তারা যে মরিচিকাতে দেখায় আজকে কাজটি করেছে সেটা আমি আপনাকে বুঝিয়ে যাই। সেখানে তারা একটা শর্ত যোগ করেছে যে বাৎসরিকভাবে সেই কর্পোরেট প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকার প্রফিট করতে হবে। এখন যদি কোনো তরুণ উদ্যোক্তা হয় সে যদি বাৎসরিক ৩৬ লাখ টাকা প্রফিট দেখাতে না পারে তিনি এই কর এক্সাম্পশনের আওতাভুক্ত হবেন না। তারা এই মরিচিকাটি কেন ব্যাখ্যা করে গেলেন না আমি প্রশ্ন রেখে যাচ্ছি। দ্বিতীয়ত তিনি যেটা বলে গেলেন জলবায়ু উন্নয়নের ক্ষেত্রে এবং স্পেশাল ফান্ডে ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আজকে যদি মাননীয় স্পিকার ক্লাইমেট চেঞ্জের দিকে আপনি দেখেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল, সেখানে ১০০ কোটি টাকা শুধুমাত্র আপনার দুর্যোগকালীন ব্যবস্থার জন্য রাখা খুবই সীমিত একটি মানুষ স্পিকার। ৩৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই সাম্প্রতিক রেমের ঘূর্ণিঝড়ের আলোকে মাননীয় স্পিকার। ৩৮ লক্ষ মানুষকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারেননি, সেখানে আপনি ১ বছরের জন্য স্পেশাল ফান্ডে ১০০ কোটি টাকা রাখেন, যেটা কিনা খুবই লজ্জাজনক হিসেবে আমরা ব্যথিত মাননীয় স্পিকার। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিয়ে গিয়েছেন তিনি ৬টি খাত নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন কর ব্যবস্থাপনার কথা, সংকোচনমূলক নীতির কথা, আইসিটি খাতের কথা তিনি বারবার বলে গেছেন। মাননীয় স্পিকার এইখানে একটি মরিচিকা ছিল মাননীয় স্পিকার, সেটা আমি আপনাকে ধরিয়ে দিই। সেটি ছিল আইসিটি সেক্টরে ৩ বছরের জন্য আপনার কর মুক্তি দেওয়া হবে, কিন্তু সেখানে শর্ত হচ্ছে আপনার সকল ধরনের ট্রানজ্যাকশন যেটা হবে আইসিটি ক্ষেত্রে সেটা হতে হবে ক্যাশলেস, মানে আপনার অনলাইন ট্রানজ্যাকশন হতে হবে। এখন আপনি মানুষকে বলেন বাংলাদেশের মতো একটি কৃষি প্রধান দেশে আপনি কোন একটি আইসিটি সেক্টরে 100% ক্যাশলেস না করতে পারলে তো আপনি আওতাভুক্তই হচ্ছেন না, তাহলে আপনি করের যুক্তিটা পাবেন কি করে? এই সমস্ত ছোট ছোট লুফল দিয়ে আসলে যে সুযোগ সুবিধাগুলো বাজেটে দেখানো হয়েছে সেটা পরিপূর্ণ নয় এবং ধোঁয়াশাপূর্ণ মাননীয় স্পিকার। তাই আমরা ব্যথিত এই বাজেটের জায়গা থেকে মাননীয় স্পিকার। এরপরে মাননীয় স্পিকার আমাদের যে দ্বিতীয় ক্ষেত্র নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হলো জ্বালানি ও জলবায়ু। মাননীয় স্পিকার আপনি যদি টেকসই উন্নয়ন চান তাহলে আপনাকে জ্বালানি এবং জলবায়ু নিয়ে অবশ্যই কথা বলতে হবে, কিন্তু সেখানে নবায়নযোগ্য জ্বালানিতে মাত্র আপনার জ্বালানিতে প্রদান করা হচ্ছে মাত্র ১০০ কোটি টাকা। সেখানে মাননীয় স্পিকার দেখুন এই বিদ্যুৎ ও জ্বালানি খাতে আপনার আরও টাকা পয়সা কমিয়ে দেওয়া হয়েছে এই বাজেটে। এরকম যদি একটা জায়গা হয় যেখানে প্রতি বছর বিদ্যুৎ সংকটের কারণে আমাদের গার্মেন্টস শিল্প যেটা কিনা আমাদের অর্থনীতিতে সর্বাধিক ভূমিকা রাখে সেখানে ৩০ থেকে ৪০% আমরা লসের ঘাটতি দেখতে পাই, যেটা পাওয়ার সাপ্লাই থাকার না কারণে। সেখানে বিদ্যুতে আপনি আর জ্বালানিতে আরও কমিয়ে দিলেন বাজেট। আপনি এই জায়গায় ইম্পোর্ট যদি বাড়াতে না পারেন তাহলে আপনি কিভাবে একটা দেশের মুদ্রাস্ফীতি কমাবেন, কিভাবে একটা দেশের উন্নয়ন করবেন মাননীয় স্পিকার, সেটা পুরোপুরি সন্দিহান। যেখানে ডলারের দামও বেড়ে গেছে মাননীয় স্পিকার, তাহলে নতুন উদ্যোক্তারা কিভাবে বিনিয়োগ পাবেন এবং তারা কিভাবে এগিয়ে যাবেন, যেখানে তাদেরকে সুদ প্রণোদনা পর্যন্ত সরকারভাবে প্রদান করা বন্ধ করে দেওয়া হলো মাননীয় স্পিকার। এই জিনিসটা আমরা মনে করি টেকসই উন্নয়নকে এবং কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে বিপুল পরিমাণে বাধার সৃষ্টি করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা বলতে চাই যে এই বাজেটে টেকসই উন্নয়নের যে ধারাগুলো রয়েছে যেটা কিনা সবাই জানে অর্থনীতি, সামাজিক এবং পরিবেশ, সেই জিনিসগুলোকে লক্ষ্যমাত্রায় রাখা হয়নি এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে কোনো পরিকল্পনা এখানে দেওয়া হয়নি এবং ভিতরে অনেক ধরনের লুফলস আছে, মরিচিকা আছে। সামনে থেকে দেখতে সুন্দর মনে হলো, বড় মনে হলো, ভিতরে আসলে ফাঁকা মাননীয় স্পিকার। তাই আমরা মনে করছি এই প্রচারটি গৃহীত হওয়ার কোনো দাবি রাখে না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা সুস্মিতা বণিককে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদান করতে আহ্বান জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য প্রমি দেবনাথকে। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দল শুধুমাত্র যেই সিনেমা দেখে বড় হচ্ছেন সেটি হচ্ছে নো গুড অর আগলি, কারণ এই সিনেমা দেখার কারণে তারা শুধুমাত্র মন্দ দিক এবং খারাপ দিকটাকে বেশি বেশি চিহ্নিত করছে। কিন্তু আজকে তারা যে আমাদের যে সহায়ক ভূমিকা রাখবে সেইখানে আমাদের যে ছোট ছোট উদ্যোগগুলি রয়েছে সেগুলো যে আমাদের উন্নয়নের মাধ্যমে আমাদের আবাসন, দারিদ্রতা বিমোচন থেকে শুরু করে সকল ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটি তারা এড়িয়ে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই মহান ছায়া সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকের এই মহান ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটির সম্পূর্ণ সমর্থন করছি। মাননীয় স্পিকার, আজকে আমার বিরোধী দল থেকে যে প্রশ্নগুলো আসছে তার প্রথম একটি প্রশ্ন ছিল, সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে আমরা কালো টাকা সাদা করার ক্ষেত্রে
ক্ষেত্রে কোনো রূপ প্রশ্ন করা ছাড়া আমরা হচ্ছে যে তাদেরকে কালো টাকা সাদা করার ক্ষেত্রে মাত্র 15% কর আরোপ করছি এবং সেটার সুযোগ দিচ্ছি। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে বলতে চাই, আজকে যখন আমার দেশে তারাই বলে যাচ্ছে তারল্য সংকট দেখা দিচ্ছে, আমার অর্থনীতিতে আজকে দেখা দিচ্ছে ডলার কমে যাচ্ছে, আজকে যখন ব্যাংকগুলোতে তারল্য সংকট, সেই পরিস্থিতি দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাই 2021 সালে আমরা যখন এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিলাম, তখন 10,000 কোটি টাকা আমার কি হয়েছিল, কালো টাকা থেকে সাদা হয়েছিল, যেটি আমার কর্ণফুলী টানেলের সমান পরিমাণ টাকা অর্থ ছিল। আর সেই দিকটিকে বিবেচনা করে আজকে যদি আমার মনে হয় আমার দেশের বর্তমান পরিস্থিতিকে উন্নত করতে আমি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করব এবং যেটি আমার ব্যাংকের তারল্য সংকট থেকে শুরু করে আমার অর্থনীতিকে চাঙ্গা করবে, তাহলে অবশ্যই সেটি আমার টেকসই উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আজকে তারা বলে যাচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমরা বাজেট হচ্ছে যে আমরা বাজেটটাকে বাড়াচ্ছি না। মাননীয় স্পিকার, তাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমরা কিন্তু গত বছরের তুলনায় শিক্ষা খাতে গত বছরের বাজেট ছিল 5%, সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য খাতে ছিল 5%, শিক্ষা ক্ষেত্রে আমরা সেটা স্বাস্থ্য খাতে সেটা বাড়িয়ে আমরা করেছি 5.5%। এখন যদি আমরা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রের চিত্রটা দেখি তাহলে আমরা দেখতে পারবো, উত্থাপন করুন। স্বাস্থ্য খাতে যে বাজেট আপনারা বাড়িয়েছেন, ইনফ্লেশন হিসেব করলে এই বাজেট কি আদৌ বেড়েছে কিনা একটু বলে যাবেন। মাননীয় স্পিকার, আজকে ইনফ্লেশন হিসাব করে যে বাজেটের কথা বলা হচ্ছে, বাড়ানোর কথা বলা হচ্ছে, সেই মাননীয় স্পিকার আজকে যদি খেয়াল করুন যে শিক্ষা খাতের বাজেট কমার কথা বলছে, আমি যখন দেখি আমার শিক্ষা খাতে বরাদ্দ বাজেট দেওয়ার পরও প্রতি বছর আমার 20% বাজেট ফেরত আসে, তখন আমাকে চিন্তা করতে হয় তার কারণ কি। কারণ হচ্ছে আমাদের দক্ষ জনবলের অভাব। এই দক্ষ জনবল বাড়ানোর জন্য আমার এখন চিন্তা হচ্ছে শিক্ষা খাতের বাজেটের থেকে আমার জনপ্রশাসন খাতের যে বাজেটটি রয়েছে সেটি বৃদ্ধি করতে হবে এবং আমি সেটি করছি। আর এভাবে দক্ষ জনসম্পদ তৈরি হবে যা ভবিষ্যতে আমার যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে সেটিকে বাস্তবায়ন করবে। আর সেই জায়গা থেকে বলতে পারি যে আজকে আমাদের গৃহীত বাজেটটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা একটি সহায়ক ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, আমরা যদি খেয়াল করি 2026 সালে আমার যে শূন্য শুল্কে যে হচ্ছে রপ্তানি সেটি বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার ডলার সংকট, রপ্তানি কমে যাবে, সেক্ষেত্রে ডলার সংকটও দেখা দিবে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে করের জন্য আমি বিপুল পরিমাণ যে বাজেট শনাক্ত করেছি তার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ওই সময় আমার দেশের ডলারের উপর বড় ধরনের চাপ না পড়ে, সেই কথাটি বিবেচনা করে মাননীয় স্পিকার আমরা ঠিক করেছি যে সেই সমস্যাটি নিরসন করার জন্য বা তখনকার দিক বিবেচনা করার জন্য আজকে আমরা এই ব্যবস্থাটি গ্রহণ করছি। মাননীয় স্পিকার, সর্বশেষ বলতে চাই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে কাজ করে একটি বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর যদি সেই বৃহত্তর লক্ষ্যে এগিয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে আজকের বাজেটটি আমাদের হচ্ছে টেকসই উন্নয়নের ক্ষেত্রে কতটা সফল ভূমিকা পালন করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রমি দেবনাথকে, মাননীয় সদস্য সরকারি দলে তারা বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য কিশোর আঞ্জুম সাম্যকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে ওনাদের কয়েকটা হচ্ছে অ্যাজামশন থেকে আসি। তারা অ্যাজাম করে নাই যে তারা পরিকল্পনা করেছে মাত্রই সেটা আসলে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তারা যেহেতু পরিকল্পনা করেছে তারা সেটা সঠিক হয়ে যাবে, জানি না তারা এটা কেন ভাবছে। তারা বলছে তারা অনলাইনে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে তারা আসলে টাকা পয়সাগুলো নিবে যাতে করে আসলে ব্যাংকিংয়ে তারল্য সংকট কমে যায়। মাননীয় স্পিকার, ব্যাংকের তারল্য সংকট হওয়ার কারণে আসলে ঋণগুলো খেলাপি হয়ে যাওয়া, ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করলে আসলে ব্যাংকের তারল্য সংকট শেষ হয়ে যাবে না। মাননীয় স্পিকার তারা শিক্ষা খাত নিয়ে বলেছে প্রতি বছর শিক্ষা খাত থেকে আসলে 20% টাকা ফেরত চলে আছে, এই কারণে আমরা হচ্ছে এবার বাজেটটা কমিয়ে দিয়েছি। কেন ফেরত চলে আসে সেটা কারণ তারা বলছে অদক্ষ জনপদ। তো অদক্ষ জনগণ যদি আপনার থাকে তাহলে আপনি বাজেট যতই কম দেন না কেন প্রতিবার 20% ফেরতই আসবে, তাতে আপনার শিক্ষা কখনো কোনো উন্নতি হবে না। তারা ডলার সংকটের কথা বলেছে, ডলার সংকট নিয়ে তারা বলেছে যে এই ডলার সংকটটাকে আমরা কাটাই ওঠার জন্য আসলে কালো টাকা সাদা করতে দিচ্ছে মাননীয় স্পিকার, অথচ তারা এইদিকে নজর দিচ্ছে না। তার যে 60% প্রবাসী শ্রমিক তার যে ব্যাংকিং চাইলে টাকা পাঠায় না, কিভাবে করে বাজেট এমন একটা ব্যবস্থা রাখলে শ্রমিকগুলো ব্যাংকিং চাইলের মাধ্যমে টাকা পাঠাবে, শ্রমিকগুলো আসলে ব্যাংকিং চাইলের সাথে কমফোর্টেবল হবে, এরকম কোনো ব্যবস্থা তারা রাখে নাই। তাহলে কিন্তু আসলে রিজার্ভ রেমিটেন্সে কোনো সমস্যা হয় না মাননীয় স্পিকার। তার জন্য কালো টাকা সাদা করতে দেওয়ার কোনো সুযোগই রাখা দরকার ছিল মাননীয় স্পিকার। তারা খুব একটা ভুল দাবি করেছে। তারা দাবি করেছে হচ্ছে কৃষিতে ভর্তুকি বৃদ্ধি করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা মাননীয় স্পিকার। তারা কৃষি ব্যাংকগুলোতে টাকা বেশি দিয়েছে, কিন্তু ব্যাংকগুলো যাতে কৃষকের কাছে ইজিলি যেতে পারে, ব্যাংকগুলো যাতে আসলে কম সুদে কৃষককে ঋণ দিতে পারে, ব্যাংকের সাথে কৃষকের সম্পর্কটা যেন ভালো হয়, কৃষক যেন এনজিওর কাছে না যে ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ঋণ দিতে পারে, এই যে বাজেটে এই ধরনের একটা রাস্তা তৈরি করে দেওয়া, বাজেটকে আসলে কৃষক সুলভ করে তোলা, বাজেটকে তারা কৃষক সুলভ করে তুলতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখেন, ওরা
উনারা হচ্ছে দুর্যোগের ক্ষেত্রে উনারা যে কথাটা বললেন যে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আমরা 100 কোটি টাকা একটা বিশেষ ফান্ড গঠন করেছি। কতটা বড় হিপোক্রেসি আজকে জনগণের সাথে যে তারা বঙ্গবন্ধুর যে বাংলাদেশ সেই বাংলাদেশে তো 100 কোটি টাকা দিচ্ছে কোন মানুষগুলোর সাথে, যেই মানুষগুলো আসলে সবচেয়ে ভার্নারেবল, যে মানুষগুলো আসলে উপকূলীয় মানুষ, যে মানুষগুলো আসলে সবচেয়ে কম প্রিভিলেজ মানুষ, সেই মানুষগুলোকে তারা মাত্র 100 কোটি টাকা সুবিধা দিচ্ছে। 100 কোটি টাকায় কি আসলে একটা ভালো ব্রিজ হয়, বাঁধ হয়, না আসলে কি হয়? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। মানুষকে দেখেন, মানুষ থেকে আমরা বারবার বলছি যে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জ্বালানির জায়গাটাতে যথাযথ মনোযোগ দেওয়া। আসলে এখানে কি মনোযোগ দেওয়া উচিত জ্বালানির জায়গাটাতে? তাহলে কি জ্বালানি আরো বেশি আমদানি করা উচিত? তাহলে কি জ্বালানির ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত? আমরা মনে করি জ্বালানি মূল কাজটা হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদনে, যেটা কিনা দিন শেষে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে যায়। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আরো বেশি বিনিয়োগ করা এবং অনবায়নযোগ্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোকে কিভাবে করে আস্তে আস্তে একটা করে হলো নবায়নযোগ্য জ্বালানির দিকে নিয়ে যায়। সেই কারণে বিনিয়োগের ন্যূনতম একটা পরিকল্পনা ও নীতি গ্রহণ করা, এইরকম কোনো নীতি এই বাজেটে দেখতে পাই না। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে আজকে অবশ্যই উনি এটা ভাবতে পারতেন না যে আমার দেশের মানুষ আসলে পরিবেশ যে জায়গা থেকে ভার্নারেবল থাকবে, আমার দেশের মানুষ বারবার অনেক বেশি টাকাতে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ কিনবে। এইটা হয়তো বঙ্গবন্ধু বেঁচে থাকলে কখনোই সম্ভব হতো না। মাননীয় স্পিকার, অবশ্যই আমরা মনে করি জলবায়ুর ক্ষেত্রে আপনাকে সঠিক ধারণা নিতে হবে এবং একটা অর্থনৈতিক নীতি নিতে হবে যে ওই কাজের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে দিন শেষে কিভাবে করে আমরা আসলে শুধুমাত্র ত্রাণ প্রদান করে না, 20 সেকেন্ডের মধ্যে শেষ করছি, ত্রাণ প্রদান করে না, বরং আমরা কিভাবে করে তাদেরকে আরো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আসলে দিন শেষে আমরা পুনর্বাসন করতে পারি, মুদ্রাস্ফীতি কমানোর জন্য কিভাবে করে দেশের বাজারকে বাড়াতে পারি এবং রপ্তানি বাড়াতে পারি। এই জায়গাগুলো আমরা মনে করি বঙ্গবন্ধু খুব ভালোভাবে দেখতেন। তাই আমরা মনে করি কোনোভাবে এই প্রস্তাবটি অন্তত এখানে গৃহীত হওয়া উচিত না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমরা 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে আমাদের আজকের ছায়া সংসদে বক্তাদের বক্তব্য শুনছিলাম এবং এই বক্তব্য শুনে আমার কাছে মনে হচ্ছে বাঘে মহিষে লড়াই হচ্ছে এবং এই লড়াইয়ে কে ভালো করবে, কে জিততে পারবে না, কে জিতবে, সেটি কিন্তু আমরা অপেক্ষায় থাকলাম। এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি ডক্টর ফরাসউদ্দিন স্যার তার মন্তব্য পেশ করবেন। তবে তার আগে আমরা যুক্তি খণ্ডন পর্বে আবারও দুই দলের দলনেতাদের বক্তব্য শুনে নিতে চাই এবং সে কারণে সর্বপ্রথমে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা নিন্দ্রা আক্তারকে পুনরায় 2 মিনিট তার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য প্রদান করবার জন্য। আমাকে আবারও ছায়া সংসদে বক্তব্য প্রদানের সুযোগের জন্য মাননীয় স্পিকারকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আজকে আমি চলে যাচ্ছি তাদের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ নিয়ে খুব উঁচু গলায় যখন বলেন যে আমরা 4.5% বরাদ্দ দিয়েছি, তখন আমাকে দেখতে হয় একজন বিধবা নারীর জন্য, একজন তালাকপ্রাপ্তা নারীর জন্য আপনি 550 টাকা আসলে দেন ভাতা। 550 টাকা ভাতা দিয়ে আপনি ইনফ্লেশনের সময়ে কয়দিন ঠিক চলতে পারবেন, কিংবা এই মানুষগুলার আপনি ঠিক টেকসই কোন উন্নতিটা সাধন করতে পারবেন তার কোনো ব্যাখ্যা তাদের কাছ থেকে আসেনি। আজকে যদি আমরা বলি যে রিজার্ভ সংকটের কথা তারা বললেন, আমরা প্রথমেই আশাহত হয়েছি যে রিজার্ভ সংকটে আমাদের রেমিটেন্স যে যোদ্ধারা আছে তাদেরকে নিয়ে আপনাদের কোনো সুষ্ঠু পরিকল্পনা নাই, আপনাদের হুন্ডির বিরুদ্ধে কোনো সুষ্ঠু ব্যবস্থা নাই এই বাজেটে। এই বাজেটগুলো আমাদের এই প্রত্যেকটি জায়গায় আশাহত করেছে। তারপরে তারা বলে গেছেন শিক্ষা খাতে আপনাদের বরাদ্দ যেহেতু আসলে যথাযথভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না, ঠিক সেই কারণে আমরা জনপ্রশাসন খাতে আসলে বরাদ্দ বাড়িয়ে দিয়েছি। এখন আজকে সরকার দল আমাদেরকে এটি বুঝিয়ে যেতে পারেন নাই যে জনপ্রশাসন খাতে আপনি বরাদ্দ বাড়ালেন, কিন্তু জনপ্রশাসন যে মাথায় চলবে সেই মাথা আপনি কিভাবে উন্নত করবেন, দেশে সেই মেধার পিছনে আপনি কত টাকা খরচ করবেন, দেশে গবেষণার জন্য আপনি কত টাকা খরচ করবেন, যে মেধাবী শিক্ষার্থীরা দেশ ছেড়ে পালাচ্ছে সেই মেধাবীদের আটকানোর জন্য আপনি ঠিক কোন কোন খাতগুলো আসলে এই দেশে এনেছেন। অর্থাৎ এই বাজেটে অনেকগুলো চেষ্টা করা হলেও টেকসই যে উন্নয়ন এবং বর্তমান যে সমস্যা, তারা প্রথমেই বলে গেছিলেন যে বর্তমান চাহিদা পূরণের মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য কিছু রেখে যাওয়া, এই বর্তমান সমস্যাটি আপনি আসলে উত্তরণ করতে পারছেন না। আপনি না রিজার্ভ সংকটের জন্য ভালো কিছু করতে পেরেছেন, না আপনি যে টার্গেট নিয়েছেন মূল্যস্ফীতি কমিয়ে আনবেন সেই জায়গায় আপনার কোনো সুষ্ঠু পরিকল্পনা আছে। মাননীয় স্পিকার, এই দিক থেকে আমরা মনে করি তারা যেই প্রস্তাবটি আসলে উত্থাপন করেছেন যে এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক, আমরা ভাবি যে এই সেক্টরগুলোতে যেগুলোর কথা আমরা বললাম এই খাতগুলোতে যদি সুষ্ঠু পরিকল্পনা আসতো, যেই জায়গায় বরাদ্দ দিয়েছে বরাদ্দ নীতি পরিবর্তন করে, যেই জায়গায় আমার কাজ হচ্ছে না, যেখানে আমার গবেষণায় বাড়ানো উচিত, এই নীতিগুলো পরিবর্তন করে একই টাকা যদি সেইভাবে বরাদ্দ দেওয়া হতো, তাহলে আজকের এই বাংলার মানুষের টাকা সঠিক খাতে ব্যবহার হতো, বাংলার মানুষ সেই একটি টেকসই ফলাফল পেত। এই দিক থেকে আমি মনে করি প্রস্তাবটি যেন সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা নিন্দ্রা আক্তারকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের সর্বশেষ বক্তা ওয়াইন্ড আপ সেশনে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা অভিষেক করকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য।
মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে তারা বারবার বঙ্গবন্ধুর আদর্শের কথা বলছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত সরকার যে বাজেট দিয়েছে সেই বাজেটের একতরফা সমালোচনা করে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা করের বোঝাও নিতে চাইছে না, ঋণের বোঝাও নিতে চাইছে না। মাননীয় স্পিকার, আজকে তারা দিন শেষে রাষ্ট্রের বোঝায় পরিণত হয়ে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যদি আমি লক্ষ্য করি, আমাদের যেহেতু মাননীয় স্পিকার তারা স্বাস্থ্য খাতের কথা বলে গেছে, শিক্ষা খাতের কথা বলে গেছে। মাননীয় স্পিকার, আমরা যদি বিগত 2 বছরের কথা লক্ষ্য করি, বিগত 2 বছর কিন্তু মাননীয় স্পিকার করোনা পরবর্তী সময় ছিল মাননীয় স্পিকার, তাই স্বভাবতই মাননীয় স্পিকার এই সকল খাতগুলোতে বরাদ্দের পরিমাণ একটু বেশি ছিল মাননীয় স্পিকার। যখন মাননীয় স্পিকার সেই অবস্থা আমরা উত্তরণ করতে পেরেছি, তখন মাননীয় স্পিকার আমরা অন্যান্য খাতগুলোতে মাননীয় স্পিকার মনোযোগ দিয়েছি মাননীয় স্পিকার, এই জায়গাটি তারা মিস করেছে মাননীয় স্পিকার। তার পাশাপাশি মাননীয় স্পিকার, আজকে তারা যখন বলে আমরা বেসরকারি বিনিয়োগ বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের যে করের বা শুল্কে কোনো ধরনের বিশেষ সুবিধা দিতে পারছে মাননীয় স্পিকার, তারা হয়তো ভুলে গিয়েছে আমরা আমাদের অর্থনৈতিক সংস্কারের জন্য IMF থেকে যে লোন নিয়েছি, সেই IMF এর লোনের শর্তসমূহ কিন্তু মাননীয় স্পিকার পূরণ করতে হচ্ছে, এবং ঠিক সেই কারণে মাননীয় স্পিকার আমরা বিশেষ কিছু জায়গাতে মাননীয় স্পিকার চাইলেও মাননীয় স্পিকার ছাড় দিতে পারছি না মাননীয় স্পিকার। আমি শুরুতে যেটা বলেছিলাম, যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করে, তার মানে মাননীয় স্পিকার আমার টেকসই উন্নয়ন স্থিতিশীল অবস্থা আছে এবং আমার এই বাজেটে টেকসই উন্নয়ন স্থিতিশীল অবস্থা রাখতে সহায়তা করেছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা টেকসই উন্নয়ন যেহেতু কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাই এবারের বাজেট টেকসই উন্নয়ন উন্নত করার ক্ষেত্রে এবারের বাজেট টেকসই উন্নয়নে মাননীয় স্পিকার সহায়ক হবে বলে আমরা মনে করছি। তার পাশাপাশি মাননীয় স্পিকার, আজকে তারা যে ঘাটতি বাজেটের কথা বলেছে, করের বোঝার কথা বলেছে, ঋণের বোঝার কথা বলেছে, মাননীয় স্পিকার আমরা দেখতে পাই আমরা দারিদ্রতার হার গত 14 বছরে 42% থেকে 18% নেমে এনেছি এবং অতি দারিদ্রের হার মাননীয় স্পিকার 25% থেকে 6.5% এসেছি। মাননীয় স্পিকার, যদি আজকে যে বঙ্গবন্ধু সোনার বাংলার কথা বলে গেছে, আজকে যদি বঙ্গবন্ধু যে মানুষের কথা চিন্তা করতো, তাদের কথা যদি আমরা চিন্তা নাই করতাম, তাহলে মাননীয় স্পিকার এই দারিদ্রতার হার সেখান থেকে এখানে মাননীয় স্পিকার কখনোই আসতো না মাননীয় স্পিকার। সেটি আজকে বারবার তারা অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে মাননীয় স্পিকার। তার পাশাপাশি মাননীয় স্পিকার, আজকে তারা যে আওতায় ইনফ্লেশন কথা বলছে মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি পুরো বিশ্বব্যাপী রয়েছে, কিন্তু বিগত সময়গুলোর মতো সামনের দিনগুলোতে আমরা যে বাজেট দিচ্ছি, সেই বাজেটের মাধ্যমে টেকসই উন্নয়নকে অব্যাহত রেখে আমরা বাংলাদেশের অগ্রযাত্রায় নিজেদেরকে সামিল করে 2041 স্মার্ট বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর হব, এবং সেই দিক থেকে আজকের এই বাজেট সহায়ক বলে আমরা মনে করছি এবং আজকের এই মহান ছায়া সংসদের প্রস্তাবিত ভূমিকা তার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা চলমান যে অর্থনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে এবারের বাজেটে 7,97,000 কোটি টাকা যে বাজেট দেওয়া হয়েছে, গতবার বাজেট থেকে সামান্য পরিমাণে বেশি, এবং এটা একটি সংকোচন নীতির মধ্যে দিয়ে হয়তো বা বাজেটটি করা হয়েছে। আমাদের এই বাজেট নিয়ে আমরা যখন চিন্তা করি, তখন এই বাজেট আসে, বাজেট যায়, কিন্তু এই বাজেট নিয়ে সাধারণ মানুষের কি কোনো চিন্তাভাবনা থাকে? এই বাজেট নিয়ে কি মানুষকে ততটা ভাবিয়ে তোলে? বাজেটের মধ্যে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, অভ্যন্তরীণ আয়, ডলারের মূল্য বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি, বৈদেশিক ঋণের বৃদ্ধি, এগুলি কিন্তু আমাদের সাধারণ জনগণ সেভাবে তারা চিন্তা করতে পারে না। তারা শুধু চিন্তা করে যে এই বাজারের পরবর্তী সময়ে আমার দ্রব্যমূল্যের দাম বাড়বে কিনা, আমার চিকিৎসা খরচ বাড়বে কিনা, আমি স্বাস্থ্যসেবা পাবো কিনা, আমি আমার সন্তানটাকে তাকে যে দুধে ভাতে রাখবার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছি তাকে আমরা লেখাপড়া করাতে পারবো কিনা, আমার লেখাপড়ার খরচ সেখানে বাড়বে কিনা, আমরা মেট্রো রেল বলি, বাস ভাড়া বলি, সেগুলি আমাদের বাড়বে কিনা, আমরা প্রতিনিয়ত যে বাজারে যাই, যে বাজেট নিয়ে, সেই বাজেট নিয়ে কি আমরা বাজার থেকে দ্রব্যমূল্য কিনে আমরা আমার সংসার বা সাংসারিক জীবনযাপন করতে পারবো কিনা, সেটি কিন্তু আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় চিন্তা চেতনা থাকে। তারা কিন্তু ওই ডলারের মূল্য নিয়েও তারা চিন্তা করতে পারে না, তারা মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি নিয়েও কিন্তু তারা ভাবে না, তারা বাংলাদেশের ঋণের পরিমাণ কি সেটি নিয়েও কিন্তু তারা চিন্তা করতে পারে না। সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে এই বাজেট কতখানি আমাদেরকে কর্মসংস্থানের সুরক্ষা দিয়েছে, এই বাজেট কতখানি দ্রব্যমূল্যের দাম লাগাম টেনে ধরতে পেরেছে, এই বাজেট কতখানি আমাদের এই সন্তানদের লেখাপড়ার জন্য, শিক্ষা দীক্ষার জন্য একটা স্বস্তি দিয়েছে, এই বাজেট কতখানি আমাদেরকে স্বাস্থ্য, আমাদের নানা রকম ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কতখানি সহায়ক ভূমিকা পালন করেছে, সেটি কিন্তু আমাদের এখন সাধারণ জনগণের ভাববার বিষয় দাঁড়িয়েছে। আমরা দেখি যখন বিদ্যুৎ, পানি, গ্যাসের দাম বাড়ে, তখন কিন্তু আমাদের সাধারণ মানুষ বিপাকে পড়ে যায়, আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। আমরা প্রতি বছরের বাজেটের পর দেখি যে জিনিসগুলোর দাম কমানোর কথা বলা হয়, কিন্তু সেই জিনিসগুলোর দাম কমছে কিনা সেটি আমি জানি না, কিন্তু বাজেটের ঘোষণাকালীন সময় থেকে যেগুলিকে দাম বাড়ানোর কথা আমরা আভাস পাই, সেগুলির দাম কিন্তু বাজেট ঘোষণার আগেই কিন্তু সেখানে বেড়ে যেতে থাকে। এই যে অস্বস্তিকর একটা অবস্থা, সেই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের সাধারণ মানুষ কষ্টে আছে, নিম্নবিত্ত মানুষ কষ্ট আছে, মধ্যবিত্ত মানুষ কষ্ট আছে। আমরা এবারে বাজারে কি দেখেছি, 30টি আইটেমের উপরে আমরা চাল, গম, পেঁয়াজ, রসুন, ডাল, ভোজ্য তেলসহ এগুলোর উপরে 2% কর কমিয়ে 1% করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে আইটেমগুলো নিত্য প্রয়োজনীয়, যে আইটেমগুলোর উপর কর কমিয়ে আমরা আমাদের এই 1%, 2%, 1% করা হয়েছে, যে যাতে মানুষ ন্যায্য মূল্যে সেই দ্রব্যগুলো ক্রয় করতে পারে, কিন্তু আসলে কি আমরা তা পারবো? যেগুলোর উপরে 2% থেকে 1% কর কমিয়ে আনা হয়েছে, কিন্তু আমি তো মনে হয় না, আমি জানি না কোনো বাজেটে
যে কর কমানো হয়েছে, আজকে যদি আমরা চাল ডাল গম পেঁয়াজ রসুন আলু এগুলি থেকে যদি কর কমানো হয়ে থাকে, আমরা কি দেখেছি যে আজকে আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কি কমেছে? অথচ সরকার ঠিকই কর কমিয়ে দিল। জনগণ সেই সুবিধা পাচ্ছে কিনা সেটি কিন্তু আমাদেরকে এখন বিশ্লেষণ করতে হচ্ছে, ভাবতে হচ্ছে। আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা চিন্তা করি সেই জায়গায় কিন্তু আমরা সেই টার্গেটে কিন্তু আমরা যেতে পারছি না। আমরা জলবায়ুর ঝুঁকি বলি, আমাদের জ্বালানি খাতের কথা বলি, আমরা আমাদের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে গ্যাস সরবরাহের কথা বলি, সেখানে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি না। এই বাজেট পাশের সময় আমরা দেখেছি, প্রস্তাবের সময় দেখেছি মেট্রো রেলের উপর 15% ভ্যাট আরোপের কথা বলা হয়েছিল, এবং আমরা তখন দেখেছি আমাদের যোগাযোগ ও সেতুমন্ত্রী এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলেছেন। এই 15% ভ্যাট যাতে জনগণের উপর দেওয়া হয় সে কারণে একটা কমিটি গঠন করা হয়েছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, মেট্রো রেলের সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান এবং সরকার যদি আজকে এই মেট্রো রেলের উপর 15% ভ্যাট জনগণের উপরে চাপিয়ে দেয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হতে পারে। এবারের বাজেটের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি, আমরা দেখেছি যে ব্যাংকিং খাতের একটা ভীষণ বড় নির্ভরতা রয়েছে। ঘোষিত বাজেটে যে ঋণ নেবার কথা বলা হচ্ছে তাতে দাঁড়াবে 1,13,500 কোটি টাকা, যা মোট বাজেটের 14.24% এবং 7 ভাগের 1 ভাগ। আমরা ফলে যেটা দাঁড়াচ্ছে যে ঋণ ছাড়াও বাড়বে আমাদের ঋণ পরিশোধের চাপ। আমরা ঋণ এবং ঋণ পরিশোধের যে চাপ, সেই চাপটা কিন্তু আমরা খুব দ্রুত দেখতে পাবো। আমরা প্রত্যেকে জানি যে $100 বিলিয়ন উপরেই কিন্তু আমাদের এখন দেশি বিদেশি ঋণ রয়েছে। সুতরাং এই ঋণের চাপ আমরা কীভাবে মোকাবেলা করব সেটি কিন্তু আমাদেরকে সুস্পষ্টতা জানা দরকার, যেটি বাজেটের মধ্যে আমরা খুব ভালোভাবে পরিলক্ষিত করতে পারিনি। এবং আমরা যে ঋণগুলো নিয়েছি আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে, সেই উন্নয়ন প্রকল্পগুলো কি স্বচ্ছতার সাথে সেখানে কাজ হচ্ছে কিনা, সেখানে অনিয়ম হচ্ছে কিনা, সেখানে দুর্নীতি হচ্ছে কিনা, আমি মনে করব যেহেতু জাতীয় সংসদে এই বিষয়গুলো আলোচনা হয়েছে, অত্যন্ত গুরুত্ব সহকারে যে মেগা প্রকল্পগুলো রয়েছে, যে প্রকল্পগুলো রয়েছে, যাতে তার সময় বৃদ্ধি না করে, তার অর্থ বৃদ্ধি না করে, সেগুলি স্বচ্ছতার সাথে পরিচালনা করানো হয়, তাহলেই কিন্তু আমরা যে ঋণের বোঝা নিচ্ছি, আমাদের ডেট সার্ভিসিং যে বাড়ছে, আমরা যে ঋণের সুদ দিব, সেই সুদ এবং ঋণের বোঝা বাড়বে, কিন্তু এদিকে আমাদের প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি অনিয়ম চলমান থাকবে। সে কারণে স্বচ্ছতার সাথে করবার জন্য আমি অনুরোধ করছি। তবে আমরা এটি মনে করতে চাই যে সংকট উত্তরণে নানা রকম কৌশলের কথা বলা হয়েছে, কিন্তু সেই কৌশল বাস্তবায়নের জন্য মূল্যস্ফীতির যে লাগাম টেনে ধরার জন্য সেটির কিন্তু সুস্পষ্ট আমরা দেখতে পাইনি। আমরা যদি দেখি খাদ্যদ্রব্যের উপর যে মূল্যস্ফীতি চলছে সেটি কিন্তু একেবারে 12, 13, 14% পর্যন্ত হয়ে গিয়েছে। সুতরাং এই যে খাদ্যদ্রব্যের উপর যদি মূল্যস্ফীতি বাড়তে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ কষ্ট পাবে, আজকে নিম্ন আয়ের মানুষ কষ্ট পাবে। কারণ আজকে ছাগল কাণ্ড বলি, আজকে এনবিআর এর কর্মকর্তাদের কথা বলি, সরকারের প্রশাসনিক কথা বলি, প্রত্যেক ক্ষেত্রেই আপনারা যদি আন্ডার টেবিলে কোনো রকম অর্থ না থাকে তাহলে কিন্তু আপনি সেখানে কর প্রদান করেন, কর সার্টিফিকেট নিয়ে আপনি ন্যায্যতার ভিত্তিতে কর প্রদান করেন, সেটি কিন্তু সম্ভব হয় না। তাই ন্যায্যতার প্রেক্ষিতে যাতে সৎ ব্যবসায়ীরা কর প্রদান করতে পারে সেদিকে কিন্তু প্রত্যেককেই নজর রাখতে হবে। দেশের এই সংকটকালে, অর্থনৈতিক এই সংকটকালে, রিজার্ভের এই চ্যালেঞ্জের মুহূর্তে আমরা মনে করি ন্যায্যতার ভিত্তিতে কর প্রদান করবার জন্য সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এনবিআরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। করের কোনো চাপের বোঝা যাতে অন্যায্যভাবে কোনো লোকের উপর চাপিয়ে দেওয়া না হয় সেদিকেও কিন্তু আমরা খেয়াল রাখতে হবে। এবং সেই কারণে আমি মনে করি যে কর ব্যবস্থাপনায় সুশাসনের যে ঘাটতি রয়েছে সেই সুশাসনের ঘাটতিকে আমাদেরকে ওভারকাম করতে হবে। যে সব মিলিয়ে যে একটা বাজেট বাস্তবায়নের জন্য আমরা বাজেটকে যদি আমরা কর্মসংস্থানের দিকে ধাবিত করতে চাই, জনগণের কল্যাণের জন্য ধাবিত করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একটা সুশাসন, জবাবদিহিতা এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাজেট বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। শুধুমাত্র আমরা মুখেই বললাম এই বাজেট বাস্তবায়নযোগ্য বাজেট বাস্তবায়ন করতে হবে, সেটি কিন্তু সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমরা দুর্নীতি, অন্যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিশেষ করে আমরা রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু বাজেট বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। তাই সবশেষে আমি মনে করব এই বাজেট বাস্তবায়নটা শুধুমাত্র সরকারের একার পক্ষে বা এনবিআর একার পক্ষে করা সম্ভব নয়। এই বাজেট বাস্তবায়ন করবার জন্য আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে, সকলকে একত্রিত হয়ে কাজ করলে আমরা মনে করি আমরা আমাদের দেশের সুশাসন নিশ্চিত করতে পারবো, অধিক গণতন্ত্র নিশ্চিত করতে পারবো, বাজেট বাস্তবায়ন করতে পারবো এবং জনগণের মধ্যে যে স্বস্তি ফিরিয়ে আনবার কথা বলছি সেই স্বস্তি ফিরিয়ে আনতে পারবো। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, আমরা প্রত্যেকে তাকে চিনি, একজন নির্মোহ আলোচক, নির্মোহ ব্যক্তিত্ব, সমাজ চিন্তক, আমার শ্রদ্ধা, আমার পরম শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার এখানে রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যারকে এই পর্যায়ে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য বিনীত অনুরোধ করছি। আমি একেবারে চমৎকৃত যেভাবে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, যে জ্ঞান গরিমা তারা প্রকাশ করেছে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আপনারা যদি সবাই একটু তালি দিতে পারে। কথা হলো টেকসই শব্দের মানে কি? টেকসই যখন অর্থনৈতিক
অগ্রগতি বা উন্নয়নের ক্ষেত্রে আনা হয়, তার মানে হলো উন্নয়ন হচ্ছে, অগ্রগতি হচ্ছে, একে এগিয়ে নেওয়া যা, অব্যাহত রাখা, এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু অর্থনীতি ক্ষেত্রে টেকসই উন্নয়নের বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন অর্থ আছে। আমি আপনাদের জ্ঞাতার্থে দুই একটা বলতে চাই। উন্নয়ন প্রবৃদ্ধি কিন্তু যতদিন পর্যন্ত এটা সকলের মধ্যে সমানভাবে বা ন্যায্যভাবে বিতরণ করা না হয়, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন, যেটা সংবিধানে আছে, ততদিন পর্যন্ত কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উন্নয়ন বলা যাবে কি না সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। এক নম্বর। দুই নম্বর হলো এরই সঙ্গে সম্পৃক্ত, প্রবৃদ্ধিটা সব মানুষের মধ্যে ন্যায্যভাবে বিতরণ করতে হবে। এটা বাংলাদেশের সংবিধানে আছে। এরপরে হলো আপনার বাজেটের অর্থায়ন। বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো রাজস্ব আহরণ। দুর্ভাগ্যবশত দুই দলের কেউই এই সম্পর্কে তেমন কিছু বলার সময় এবং সুযোগ পান নাই, হয়তো সময় ছিল না। রাজস্ব আহরণ যদি সঠিকভাবে না হয়, যদি প্রমিত না হয়, তাহলে বাজেট ঘাটতি হয়। বাজেট ঘাটতিতে ভয় পাওয়ার কিছু নাই। এই বাজেটে ঘাটতি হলো 2,56,000 কোটি টাকা, যেটা বাজেটের 1/3 হইতেই পারে। কিন্তু এইটাকে কমানোর জন্য রাজস্ব আদায়ে সর্বশক্তি নিয়োগ করেছে কিনা, এইটা একটা জিজ্ঞাসা। তারপরে হলো ঘাটতিটা অর্থায়নের বিভিন্ন পন্থা আছে। আমি এখনও কোনো আলোচনা দেখি নাই, কিন্তু আমি আজকে এখানে পরিষ্কারভাবে বলতে চাই, যেভাবে এবারের ঘাটতিটাকে অর্থায়নের কথা বলা হয়েছে, এটা আরও ভেবেচিন্তে এটাকে সংশোধন করা যায় কিনা সেই জন্য আমি সদাশয় সরকারের কাছে নিবেদন করছি। ব্যাপারটা এরকম, বাজেটের ঘাটতির 1,37,000 কোটি টাকা ব্যাংকিং খাত থেকে ধার করা হবে। এটা শাখার খরচ। ব্যাংকিং খাত থেকে যদি সরকার বাজেট ঘাটতি পূরণে ধার করে, তাহলে ওই টাকাটা বিনিয়োগকারী যারা তারা পাবেন না। এটা বিশাল সমস্যা। আবার এখানে আপনারা লক্ষ্য করবেন, এই যে ধারটা সরকার করছে, বিশেষ করে বেসরকারি ব্যাংক থেকে, যাদের মালিকারা শিল্পপতিও এবং বড় ধরনের ঋণ খেলাপিও, তারা কিন্তু সরকারের কাছ থেকে উচ্চ হারে সুদ নিয়ে ব্যাংকের প্রফিট, আপনারা বলছেন ব্যাংকিং খাতে সংকট আছে, সমস্যা আছে, কিন্তু ব্যাংকিং খাতে লাভ হয়ে যাচ্ছে। এইভাবে লাভটা হচ্ছে, ধার করছে, উচ্চ হারে সুদ দিচ্ছে সরকার, এবং ব্যাংকের মালিক তথা বেসরকারি খাতের শিল্পপতিরা এই লাভ দিয়া তাদের কিন্তু থলি ভরছেন, আর আপনার বিনিয়োগ না করলেও চলতে। এক নম্বর কাজেই এটাকে ভাবতে হবে, অনেক বড় করে ভাবতে হবে। এইবারের বাজেটের একটা দুর্বলতা হলো ওই যে অর্থ ফিরে, বাজেটটা যেহেতু IMF-এর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে আলাপ আলোচনা করে ঠিক করা হয়েছে, এবং IMF যেহেতু ওই পাচারকৃত অর্থের ব্যাপারে একেবারে নীরব, সেই জন্য বাজেটেও পাচারকৃত অর্থের ব্যাপারে কোনো কিছু বলা নেই। এইবারের বাজেটে অর্থমন্ত্রী বেশ কিছু দর্শনের উল্লেখ করেছেন, কিন্তু আরও দর্শন উল্লেখ করে, বিশেষ করে আমি বলবো অর্থ পাচার, মুদ্রা পাচার, কর খেলাপ এবং ঋণ খেলাপের যে অশুভ বিশাল চক্র গড়ে উঠেছে, যারা হয়তোবা কোনো সময় সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাদেরকে দমন করার জন্য আমার মনে হয় কৌশল স্থির করতে হবে। এবং সেটা যখন করা যাবে, তখন আমার বাজেট
এবারের বাজেট জিডিপি শতকরা 14.2 ভাগ, শতকরা 20 ভাগ না হলে এটা ছোট বাজেট। কাজে বাজেট এখনও ছোট বাজেট, বড় বাজেট নয়। বড় বাজেট করতে হলে রাজস্ব আদায় অনেক বেশি করতে হবে। এই পর্যন্ত বিশেষ করে গত 16-17 বছরে দেশের যে অসাধারণ অগ্রগতি হয়েছে, আমি উন্নয়নটা একটু ধীরে সুস্থে বলতে চাই, সেইটা হিসাবের মধ্যে রাখতে হবে, ধর্তব্যের মধ্যে রাখতে হচ্ছে। এবং যখন সরকার থেকে বলা হয় যে আপনারা ভেবে দেখুন 16 বছর আগে আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় আসছি, এটা অবশ্যই একটা ধর্তব্যের বিষয়। কাজে আমি আশাবাদী যে সমস্যাগুলোর কথা আলোচনা হলো, সরকার পক্ষ কিন্তু সমস্যা এড়িয়ে যায় নাই, তারাও স্বীকার করেছে। বিরোধী পক্ষ একটু জোরে সোরে বলেছে এটা এইগুলা ভালো মতো চিহ্নিত করে তাদের উপর নিরীক্ষা পরীক্ষা করে সুশীল এবং বিশেষজ্ঞদের মতামত দিয়ে ওইগুলা সমাধান করে আমরা অবশ্যই আরও অনেক দূর এগিয়ে যাব। এবং 1930 সনে আমাদের যে কত মনে হয় 26তম অর্থনীতির দেশ, 30তম অর্থনীতির দেশ হওয়ার কথা, এবং 41 সালে আমাদের যে এখন স্মার্ট অর্থনীতি বলা হচ্ছে, কিন্তু আদি কথাটা ছিল ওয়েলফেয়ার, ক্ষুধা দারিদ্র বৈষম্য মুক্ত জয় বাংলা ভিত্তিক ওয়েলফেয়ার স্টেট। ওইখানে যেন আমরা যেতে পারি, যাতে সোনার বাংলায় আমরা যেতে পারি, সেই জন্য আমরা সবাই কাজ করব। আজকের বাজেটের এই বিতর্ক শুনে আমার মনে কিন্তু আশা আরও জোরদার হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর রায় এবং আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য আমরা শুনেছি। আমরা ফলাফলের দিকে যাচ্ছি এবং সেই ফলাফলের জন্য আমরা হ্যাঁ এবং না ভোট নিয়ে নিব। আমাদের আজকে যে প্রস্তাবটি, সেই প্রস্তাবটি হচ্ছে এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন জোরে। আমি দেখি অনেকে হাত তোলেন, এরকম করে রাখছেন কেন ভাই? আসছেন কেন তাহলে? এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। সবাই একসাথে। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। বাজেট নিয়ে আয়োজিত আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। আমরা আমাদের আজকের এই ছায়া সংসদে দেখতে পাচ্ছি এই প্রস্তাবটি, এই ছায়া সংসদে এই প্রস্তাবটি 2024-25 অর্থ বছরের বাজেটটি টেকসই হবে কিনা সেই বিষয়ের আয়োজিত ছায়া সংসদে এই প্রস্তাবটি, এই ছায়া সংসদে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে নাযুক্ত হয়েছে, নাযুক্ত হয়েছে এবং নাযুক্ত হয়েছে। নাযুক্ত হওয়ার কারণে আমরা এই প্রতিযোগিতার বিরোধী দল জগন্নাথ ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ঢাকার দল জগন্নাথ ইউনিভার্সিটিকে, এবং আরও বেশি অভিনন্দন জানাচ্ছি অভিষেক এবং তার দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকদেরকে। তারা অতি দূর থেকে ঢাকায় এসে প্রতিবারই আমাদের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করবার জন্য আমরা সবাই আজকের আয়োজনের অংশগ্রহণকারী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। শুভ দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।